শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ভোটের দাবিতে আন্দোলনের ইঙ্গিত। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আমাদের দিনের প্রধান শিরোনামগুলো একটু দেখে আসব। জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে অসম চুক্তি, সীমান্ত হত্যা, স্থাপনা নির্মাণ সহ নানা ইস্যু। স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনো ছাড় নয়, বিজিবির মহাপরিচালকের হুঁশিয়ারি। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 6 মাসেও জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি সরকার, সিপিডির মূল্যায়ন। পণ্য দাম কমানোর সব পদক্ষেপ ব্যর্থ, শুল্ক বাড়াতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয়। এবং টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা, বললেন পুলিশ প্রধান। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করছি। আমাদের যা আজকের আলোচ্য বিষয়, ভোটের দাবিতে আন্দোলনের ইঙ্গিত। বেশ কিছুদিন থেকেই নির্বাচন নিয়ে আলাপ করা হচ্ছে। নির্বাচন দ্রুত করতে হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনের তাগিদ তোড়জোড় তো রয়েছেই, বিভিন্ন মহল থেকেও আছে। এবং বিএনপি সর্বশেষ বলছিল জুলাই আগস্ট এর মধ্যে নির্বাচন করা যায় কিনা। এই যখন অবস্থা, তখন আজকে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন এক অনুষ্ঠানে যেটি বললেন যে নির্বাচন এবং সরকারকে সঠিক পথে আনতে পদক্ষেপ নেবে, এবং সেই পদক্ষেপে আমরা সমালোচনা বা আন্দোলন যেই নামেই ডাকি না কেন তারা পদক্ষেপ নিতে পারেন। এই বাস্তবতায় আপনার কাছে জানতে চাই, ভোটের দাবি কেন করতে হচ্ছে? কারণ অনেকেই কথা বলছে যে আপনাদের যেমন এই ধরনের কথা আছে, পাশাপাশি এক পক্ষের কথাও আছে যে 2018 সালেও নির্বাচন হয়েছে, সেই নির্বাচন গ্রহণযোগ্য না, রাতে ভোট হয়েছে, কিন্তু তারপরও 5 বছর তো টিকে গেছে, অপেক্ষা করতে হয়েছে। 24-এর নির্বাচন, সেটি যদি আওয়ামী লীগ সরকার থেকে যেত তাহলে তো 5 বছর অপেক্ষা করতে হতোই। তো সেটি নিয়ে এত তড়িঘড়ি বা এই অবস্থাগুলো কেন, এটি প্রশ্ন উঠছে। সব কিছু মিলিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ। আমরা বিএনপি লেবার পার্টি, আমরা দীর্ঘ 17টি বছর বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা ভূমিকা পালন করেছি। আমাদের গ্রেপ্তার, হামলা মামলা, নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই 17টি বছর আমরা একসঙ্গে কাজ করেছি। আজকে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের এই প্রেক্ষাপটের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে বিএনপি সহ আমরা তথা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল, এখানে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সকল রাজনৈতিক দল, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা অঙ্গীকার করেছি। আমরা বঙ্গভবনে গিয়ে আমরা বিভিন্ন ভাবে, আপনি দেখেছেন যে তারেক রহমান সাহেব আজকেও বলেছেন যে সরকারকে সহযোগিতা করার কথা বলেছেন। আপনি জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানতম অঙ্গীকারই হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের সংস্কার করা। আমরা দেখেছি যে এই সরকার বিগত 6 মাসে তারা দায়িত্ব নেওয়ার পরে তারা যেই উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ কিন্তু প্রশ্নবিদ্ধ অনেক ব্যক্তিকে নেওয়া হয়েছে, এবং অনেক ব্যক্তি রয়েছেন যাদের রাষ্ট্র পরিচালনা তেমন কোনো দক্ষতা, স্বাক্ষর এখন পর্যন্ত রাখতে পারেননি। এবং এই উপদেষ্টা পরিষদের পরিচালনার অবস্থা আজকে লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে। শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা
এবং কয়েকটা কমিশন গঠনের বাইরে এই সরকারের তেমন কোনো অর্জন আছে বলে আমি মনে করি না। বরঞ্চ এই সরকারটি যেই গণ অভ্যুত্থান এবং গণ জোয়ারের মধ্য দিয়ে এসেছে তার প্রতিফলন কিন্তু আমরা দেখছি না। আপনি জানেন যে ফ্যাসিবাদের দোসররা আজকে সেই আইনঙ্গন থেকে শুরু করে আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা আজকে কিন্তু গাপটি মেরে আছে, এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ভিতরেও কিন্তু আমরা দেখছি যে এই ফ্যাসিবাদের দোসরদেরকেই কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে দেখলাম যে আমাদের কালোবাজারি সিন্ডিকেট শক্তি তারা আমাদের এই 8 টাকা করে প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখলাম যে ভ্যাট আরোপ করা হয়েছে IMF এর পরামর্শের মধ্য দিয়ে, যেই ভ্যাটের কারণে বাংলাদেশের মানুষের নতুন করে আর একটা দুশ্চিন্তার মধ্যে, আর একটা অরাজকতার মধ্যে যেতে হবে। আমরা এই যে নাগরিক সমস্যা যেভাবে সৃষ্টি হচ্ছে, এটা কোনো গণতান্ত্রিক দেশে কোনো জনগণের নির্বাচিত, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো সরকার এমন কাজ করতে পারতো না। আমরা মনে করি এই জন্য যে এই সরকারের উচিত যে আগামী ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে, তারা কি কি সংস্কার করবে এটা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার, এবং এই সংস্কারের পরে তারা সুনির্দিষ্টভাবে যে নির্বাচন করবে, এই নির্বাচনের অনেক পদ্ধতির পরিবর্তন দরকার। এই জন্য আমরা বলি যে নির্বাচন করার জন্য একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যেই সমস্ত সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করার জন্য এই সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে লিয়াজো কমিটির বৈঠক হয়েছে, আপনি জানেন যে 1 মাসে 2 বার, একটাই মহাসচিব ছিলেন আর একটাই আমাদের লিয়াজো কমিটির প্রধান ছিলেন। আমরা মানুষের দুঃখ দুর্যোগ এবং তাদের যে দুর্দশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ যে নাগরিক সমস্যা যেভাবে প্রকট আকার ধারণ করতেছে, এগুলো নিয়ে আমরা যারা আজকে যারা দায়িত্বে আছেন তাদের উপরে তার চাপ প্রয়োগ বা তাদেরকে দৃষ্টি আকর্ষণের জন্য এবং এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে আমরা অবস্থান নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং যার যার জায়গা থেকে আমরা কিন্তু কাজ ইতিমধ্যে করা শুরু করেছি। আমরা মনে করি যে এটা এই সরকারকে বিব্রত করার জন্য নয়, এই সরকারকে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য নয়। আমরা এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এই দেশের মানুষ 5 তারিখের যেই কারণে রাজপথে নেমে এসেছিল, যে কারণে গণ অভ্যুত্থান হয়েছিল, মানুষ ভেবেছিল যে এই পরিবর্তনের মধ্য দিয়ে তার চালের দামটা কমে যাবে, তার তেলের দাম কমবে, তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘব হবে। আজকে সিন্ডিকেট কিন্তু ভেঙে যাওয়ার কথা। আমরা দেখেছি সিন্ডিকেট বরঞ্চ নতুন করে বাণিজ্য মন্ত্রীকে আষ্টে পিষ্টে গিলে তারপরে পার লিটারে প্রতিদিন কোটি কোটি লিটারের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা কিন্তু মানুষের পকেট কেটে নেওয়া হচ্ছে। ডিম, তারপরে মাছ, মাংস যেভাবে দাম বেড়ে যাচ্ছে, এতে মানুষের কিন্তু কর্মক্ষমতা একবারে হারিয়ে গেছে। করোনার পরে কিন্তু আমাদের কর্মসংস্থান নেই, বিশেষ করে দেশের যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যেই কর্মক্ষম যে মানুষগুলো, যে তাদের আজকে খুব দুঃখ দুর্দশা। আজকে মানুষ যারা চাইতে পারে না, হাত পাততে পারে না, এদিকে ছেলের চাকরি নাই, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারে না, এই যে মধ্যবিত্ত শ্রেণীটা আজকে চরম কষাঘাতের ভিতরে পড়েছে। এটাকে উত্তরণের জন্য একটা জবাবদিহি সরকার দরকার, একটা জনগণের সরকার দরকার। আমরা মনে করি এই সরকারের উচিত যত দ্রুত সম্ভব, আমি আজকেও নির্বাচন কমিশনে গিয়েছিলাম, নির্বাচন কমিশন তার যে প্রধানতম নির্বাচনের জন্য যেই আয়োজন, এটা হচ্ছে ভোটার তালিকা, একটা স্বচ্ছ গ্রহণযোগ্য একটা ভোটার তালিকা। এটা যদি হয়ে যায় তাহলে তো নির্বাচনের জন্য অনেক সময়ের দরকার হয় না। এখন একটা কথা উঠেছে এই সরকারের, আমি শেষ করছি 1 মিনিট। এই সরকার আমরা দেখেছি যে তারা ক্ষমতায় থাকা অবস্থায় এই উপদেষ্টারা এবং তাদের যারা সহযোগী এবং প্রত্যেক উপদেষ্টার যারা PS, তারাও কিন্তু এই সমন্বয়কারী বা ছাত্রদের অংশ। তারা আজকে নতুন দল করতে চায়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক দল করার অধিকার আছে। যদি যারা সরকারে বসে রাজনৈতিক দল করে যদি তারা আবার সরকারে আসতে চায়, এটা এদেশের জনগণ মেনে নেবে না। তাদেরকে সরকার থেকে সরে যেতে হবে, এরপরে নির্বাচন দিতে হবে। সরকারে থেকে নির্বাচন দিলে তারা কিংস পার্টি ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা যে প্রক্রিয়া করবে, এটা আমরা এটার বিরোধিতা করছি। অসংখ্য ধন্যবাদ। যারা সরকারে থাকবেন তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবেন না। ধন্যবাদ আপনাকে। জি,
আবার আসবো আপনার কাছে, একটু শুনে আসি জনাব রাজিকুজ্জামান রতন। যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, ভোটের দাবিতে আন্দোলনের ইঙ্গিত, আমরা তো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি, সেখানে এসে ভোট দাবি করতে হবে কেন? মানে রাজনৈতিক দলকে ভোট চাইতে হচ্ছে কেন? একটা যৌক্তিক সময়ে বা একটা এই কনভিন্স হতে পারছে না কেন, বা আশ্বস্ত হতে পারছে না কেন? বিষয়টা এরকম কেন? রাজনৈতিক দলগুলোর ভোট চাইতে হচ্ছে কেন? তাদের তো এটি উপলব্ধি করবারই বিষয় যে একটি নির্দিষ্ট সময়ে, যৌক্তিক সময়ে সংস্কার শেষে তারপরে সেটি হয়ে যাবে। তো সেই জায়গায় আশ্বাসের ঘাটতি থাকছে কোথায়, বা আস্থার ঘাটতি থাকছে কোথায়? আসলে রাজনৈতিক দলকে নির্বাচন চাইতে হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকারই তো বলবেন যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন দেব, ওনারা তো বলেছেন। ওনাদের তো ম্যান্ডেট তো এটাই যে একটা ফ্যাসিস্ট সরকার থেকে একটা গণতান্ত্রিক সরকারে যাওয়ার মধ্যবর্তী স্থানে তারা অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। এবং খেয়াল রাখতে হবে এই দায়িত্ব পালনের সময়টা যত সংক্ষিপ্ত হয় তত ভালো, যত কম বিতর্ক তৈরি করা যায় তত ভালো, যত আসার পথটাকে মানে রচনা করে দিয়ে যাওয়া যায় তত ভালো। তাহলে সংক্ষিপ্ত করলে মানুষ মনে করবে এরা ক্ষমতায় থাকার জন্য আসেনি, আর আসার পথটা রচনা করে দিয়ে গেলে তারা মনে করবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে পথটা দেখিয়ে দিয়েছে, পরবর্তী সরকার যদি সেই পথে না হাঁটে তাহলে তাদেরকেও একটা জবাবদিহির মধ্যে পড়তে হবে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা দারুণ আমাদের ভরসা ছিল, আশা ছিল। এবং এই যে ফ্যাসিস্ট সরকার বিরোধী যে আন্দোলন, তার মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু মূর্ত হয়ে উঠেছিল। মানুষের অনেক আকাঙ্ক্ষা মনের গভীরে থাকে, সেটা কখনো স্লোগানে আসে, কখনো লেখায় আসে, এবং কখনো কখনো হাহাকারের মধ্য দিয়েও আসে। হাহাকারের মধ্য দিয়ে কীরকম আসে? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে সিন্ডিকেটকে সহায়তা করতে গিয়ে ডিমের দাম বাড়িয়েছিল। এখন তাহলে ডিমের দাম বাড়ে কেন? আচ্ছা, আওয়ামী লীগ যখন ছিল তখন এই চাঁদাবাজদের জন্য উত্তরবঙ্গের সবজি মানে ঢাকায় আসতে পারতো না, বা আসলে তাকে বেশি দামে আমাদের খেতে হতো। তাহলে এখন আওয়ামী লীগ নাই, তা চাঁদাবাজ আছে কি? তা নাহলে সবজির দামটা এরকম হচ্ছে কেন? উত্তরবঙ্গের কৃষক সে জমির মূলা জমিতে নষ্ট করে দিচ্ছে, কারণ এই মূলা তোলার যে খরচ, বিক্রি করে সেই টাকা পায় না। ঢাকা শহরে এখনও তো আমি 15 টাকার নিচে মূলা পাচ্ছি না। তাহলে এটা কেন হচ্ছে? যে আলু আমরা 100 টাকা কেজিতে আলু কিনে খেয়েছি, সেই আলু এবার মৌসুম আসতে না আসতে 25 টাকা নেমে গেল, এবং আরও আলুর ভালোভাবে উঠলে হয়তো এটা 20 টাকাতেও নেমে আসবে। তাহলে আলু চাষি আলুর দাম পাবে না, আর আলুর যে মানে ভোক্তা সে বেশি দামে আলু খাবে। তো এই আলুর মাঝখানে কারা এই কারসাজিটা করে, সে মানুষগুলোকে কি আইডেন্টিফাই করা গেল না? আমরা সংস্কার চাই, নির্বাচনী ব্যবস্থা সংস্কার চাই, প্রশাসনের সংস্কার চাই, আমরা শিক্ষা ব্যবস্থা সংস্কার চাই, আমরা শ্রম পরিস্থিতি সংস্কার চাই, শিক্ষার, স্বাস্থ্যের, সব কিছু চাই। কিন্তু এই জায়গায় যে জায়গায় সংস্কার করলে জনজীবনটা একটু স্বস্তি পেতে পারতো, সংসারটা ভালোভাবে চলতে পারতো, সংসার চালানোর ক্ষেত্রে সংস্কারটা হচ্ছে না কেন? এগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হবে। তখন অন্তর্বর্তীকালীন সরকার বলবেন আমার তো সব কাজ করার ম্যান্ডেট নাই। তা আমরা তাই তো, সব কাজ করার ম্যান্ডেট তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেই নাই। যেটুকু তার করার কথা সেটুকু তিনি করে পরবর্তী দায়িত্বশীল মানুষের হাতে তিনি ব্যাটনটা দিয়ে যান, লাইক এ রিলে রেসে যেমন একজন পরবর্তী হাতে দায়িত্ব দিয়ে যায়, যাতে পুরো দৌড়টাই স্মুথলি শেষ হয়। তো সেই কাজটা তো করা উচিত ছিল। কিন্তু দেখেন, আমরা দেখলাম কি নানা ধরনের অ্যাটেনশন ডাইভারশন অ্যাক্টিভিটিস হলো। আচ্ছা, মানুষের কি এটা ম্যান্ডেট ছিল, মানুষের কি এটা চাওয়া ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের জাতীয় পতাকা পাল্টাবে কিনা, জাতীয় সঙ্গীত পাল্টাবে কিনা, কিংবা আমাদের এখানে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি হবে কিনা? মানুষের মধ্যে একটু সন্দেহ তৈরি হলো, আসলে তারা কি চায়, এই বিতর্কগুলো কেন আনছে? সংবিধান ছুঁড়ে ফেলবেন না পুনর্লিখিত করবেন, এই বিতর্ক তো এখানে হওয়ার কথা ছিল না। কথা ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি লড়তে চেয়েছি। তা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে চেয়ে আমরা দেখলাম প্রশাসন এবং পুলিশ কিভাবে সরকারের সঙ্গে যখন মানে আগা পাশ তলা সমস্ত কিছু মিলে যে সরকার এবং প্রশাসন একাকার হয়ে যায়, তখন ঠিক বোঝা যায় না কোনটা রাজনৈতিক দল আর কোনটা পুলিশ, কোনটা রাজনৈতিক দল আর কোনটা জেলা প্রশাসক। এইটা যে বোঝা যায় না, তখন কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারে যে তাদের বড় দুর্দিন, তারা কোথাও যেতে পারছে না। সেই জায়গা থেকে তো আমরা একটু মুক্তি পেতে চেয়েছিলাম। পুলিশের গণতান্ত্রিক সংস্কারটা হোক, প্রশাসনের গণতান্ত্রিক সংস্কারটা হোক, নির্বাচনটা দিনের ভোট যারা রাতে করলেন তারা কি কোনোদিন বিচারের আওতায় আসবেন না? যারা
ভোটার ছাড়াই নির্বাচন করে সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা দিলেন, তাদের কি কোনো জবাবদিহির মধ্যে পড়বেন না? যারা আমি এবং ডামির নির্বাচনটাকেও সুষ্ঠু নির্বাচন বলে সার্টিফাই করলেন, তারাও কি কোনো বিচারের মধ্যে পড়বেন না? তাহলে আমাদের দেশে কি একদল মানুষ এরকম থাকবেন, তারা যত অপকর্মই করুক না কেন আইন তাদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না? এখান থেকে তো যা খুশি তা করার একটা মানসিকতা তৈরি হয়, এবং এখান থেকে কিন্তু ফ্যাসিস্ট মেন্টালিটির প্রশাসনিক ভিত্তিও তৈরি হয়। ফ্যাসিজমের তো দুটো দিক আছে, একটা অর্থনৈতিক দিক আছে আর একটা সাংস্কৃতিক দিক আছে। অর্থনৈতিক দিক থেকে সে লুণ্ঠন করতে চায়, লুণ্ঠনের উপযোগী করে প্রশাসনকে সাজায়, আর মানসিক দিক থেকে সে এমন একটা সাংস্কৃতিক জায়গা তৈরি করে যে প্রত্যেকেই তখন নিজেকে ছোট ছোট রাজা মনে করতে হয়। আই এম দ্য মনার্ক, আমি হচ্ছি রাজা, আমি যা বলবো তাই হবে। এবং সেটা ছোট ছোট সম্রাট হয়, সুন্দর সুন্দর রাজা হয়, ছোট ছোট কাউন্সিলররাও নিজেদেরকে একটা স্বাধীন রাজ্যের অধিপতি বলে মনে করতে থাকেন। এই জায়গাগুলো কি আমরা পাল্টানোর কথাটা ভাববো না? এগুলো পাল্টাতে গেলে কি দিয়ে পাল্টাবো? যে কারণে দেখুন, এটুকু বলে আমি শেষ করি, প্রত্যেকটা গণ অভ্যুত্থান, আমরা পর্যন্ত 3টা গণ অভ্যুত্থান দেখেছি, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরের পরিণতিই হচ্ছে কিন্তু নির্বাচন। 69-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচনে যেতে হয়েছে, 70 নির্বাচন, 90-এর গণ অভ্যুত্থানের পরে 91 নির্বাচনে যেতে, কারণ গণ অভ্যুত্থান যেহেতু আইন মেনে হয় না, গণ অভ্যুত্থানের পরে সমাজ এবং রাষ্ট্রকে আইনে পরিচালিত করতে গেলে একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে একটা পার্লামেন্টারি সিস্টেমে তাদেরকে যেতে হবে। কিংবা যদি কেউ গণ অভ্যুত্থানের চাইতে আরও উন্নততর স্তরে চলে যায়, বিপ্লব যদি কেউ করতে চায়, বিপ্লব মানে আমূল পরিবর্তন, সমস্ত কাঠামোটাকে ভেঙে একটা নতুন কাঠামো দেওয়া, তাহলে তখন তারা কি করবেন? বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার গঠন করবেন। তো এই সরকার তো আর বিপ্লবী সরকার না, তার অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা সরকার। এবং খেয়াল করে দেখুন, এই সরকারে যারা আছেন তাদের মধ্যে 2-3 জন ছাড়া বাকি কেউ কিন্তু 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে খুব বেশি সামনের কাতারে ছিলেন না। তারা অনেকভাবে নিপীড়িত হয়েছেন, এটা সত্য, কিন্তু আন্দোলনে তারা ছিলেন না, খুব সরব ছিলেন না, সোচ্চার ছিলেন না, কিন্তু তারা নিপীড়িত হয়েছেন, এটা ঠিক। তারা মানসিকভাবে নিপীড়িত হয়েছেন, আর্থিকভাবে তারা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং সামাজিকভাবেও তারা হেয় প্রতিপন্ন হয়েছেন। সেই মানুষগুলো যখন ক্ষমতায় এলেন, তাদের উপর কিন্তু এই দায়টা এসে যায় অটোমেটিক্যালি, যে ব্যবস্থা আমাদেরকে এই ধরনের নিপীড়নের মধ্যে ফেলেছিল, সেই ব্যবস্থাকে আমরা বহাল রাখার চেষ্টা করব। যেমন ধরুন, 7 কলেজের ছাত্ররা রাস্তায় নেমে এলো, কেন সময় মতো এটাকে সমাধান করা যায়নি? কেন রেলের শ্রমিকরা 162 বছর ধরে যে জিনিসটা পেয়ে আসছিলেন সেটাকে কার্টেল করেছিল আগের সরকার, সেটার ব্যাপারে আশ্বস্ত করা হয়নি, ধর্মঘটের মতন জায়গায় যেতে হলো? কেন আউটসোর্সিংয়ের মতন একটা ব্যবস্থা, অমানবিক ব্যবস্থা চালু করে ফেলা হলো? 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী আর নিয়োগ করা হবে না, সব আউটসোর্সিং। তার মানে আজকে চাকরি আছে, কালকে চাকরি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। একদল তরুণ যুবক, তাদের জীবনের খরচের নিশ্চয়তা আছে কিন্তু আয়ের কোনো নিশ্চয়তা থাকবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে যে ফেলে দিল, এগুলো নিয়ে কাজ করার জন্য কে করবে? অন্তর্বর্তীকালীন সরকার বলবে আমার তো এটা কাজের দায়িত্ব না। তাহলে এই কাজটা করবার জন্য খুব দ্রুত একটা নির্বাচিত সরকার আসা উচিত, যে সরকার দায়িত্ব নিয়ে এই কাজগুলো করবে। ফলে যদি আউটসোর্সিং প্রবলেমটা সলভ করতে চাই, যদি রেলের প্রবলেম সলভ করতে চাই, যদি শিক্ষার প্রবলেম সলভ করতে চাই, চিকিৎসার প্রবলেমটা সলভ করতে চাই, এমনকি কৃষি ব্যবস্থা এবং আমাদের শ্রমিকদের সংকট নিয়েও কথা বলতে চাই, একটা দায়িত্বশীল সরকার তো লাগবে। সেই দায়িত্বশীল সরকারের পিছনে জনগণের সমর্থন লাগবে না? অভ্যুত্থানের একটা জনগণের সমর্থন, কিন্তু তার তো আইনি সমর্থনটা তো লাগবে। আবার এই সরকার যত ধরনের পরিকল্পনা নিয়ে আসছেন, সেটাকে যদি আইনগত রূপ দিতে হয়, এটা তো পার্লামেন্টে যেতে হবে। ফলে পার্লামেন্টটা যত দ্রুত তৈরি করা যায়, তত দ্রুত তো তারা তাদের কর্মকাণ্ডটার বৈধতা দিতে পারবেন। সেই বিবেচনা তো নির্বাচনটা হওয়া দরকার। ফলে নির্বাচনের জন্য দাবি করতে হবে না, নির্বাচন একটা রিয়েলিটি, যে অভ্যুত্থানের পরে বাস্তবতাই হলো অভ্যুত্থানের পরে একটা নির্বাচনে যেতে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে এবং সংস্কার প্রসঙ্গেও আসবো। আপনি যেটি বলছিলেন যে সংবিধান সংস্কার কি একটা ভিন্ন অ্যাটেনশন বা ভিন্ন মনোযোগের জায়গা তৈরি করলো কিনা, কিন্তু সেই জায়গায় যেটি বলা হয় যে এই সংবিধানের দোহাই দিয়েই তো, এই সংবিধানের ঘাড়ে বন্দুক রেখেই তো আসলে গত 15 বছর নানা কর্মকাণ্ড করা হয়েছে। সুতরাং সেই সংবিধানকে রেখে আবার যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেটা কতটা যৌক্তিক, সে কারণেই হয়তো সেটি করে। সে বিষয়ে আপনি পরবর্তী পর্যায়ে বলবেন, আমি একটু শুনে আসি। জনাব এম এ আজিজ, দুজন রাজনীতিবিদ বলছিলেন নির্বাচনের বিষয়ে। ধন্যবাদ। আপনার বক্তব্য। আমি ইরান এবং রতন ভাই দুজন যা বললেন তার সাথে একমত হয়ে আমি কিছু যোগ করতে চাই। জি প্লিজ। হয়তো এই কথাটা তাদের কথার সাথে কিছুটা ব্যতিক্রম মনে হতে পারে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে
বর্তমান রাষ্ট্রপতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিয়েছে। সুপ্রিম কোর্টে একটা মতামত নেওয়া হয়েছে, এটা সত্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে সংবিধান সম্মত রাখতে ওত নিল, এখন এই সংবিধান যদি সংস্কার করেন এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে কি তাদের ওত ভঙ্গ হলো না? তারা থাকে। আর ছাত্ররা যে আন্দোলন করলো, এই ছাত্রদের আন্দোলনের কোনো পর্যায়ে এই রাষ্ট্রীয় ব্যবস্থাগুলি সংস্কারের কোনো দাবি ছিল না। তাদের 6 দফা ছিল, 8 দফা ছিল, শেষে 1 দফা। আর প্রথম দফা হচ্ছে আপনার কোটা সংস্কার, অর্থাৎ চাকরির। কোথাও কিন্তু সংস্কার ছিল না। কিন্তু একটা পরিবর্তনের কথা তো ছিল, পরিবর্তনের আকাঙ্ক্ষা তো তাদের ছিলই। সে আকাঙ্ক্ষা, আপনার পেটের ভিতরে আকাঙ্ক্ষা দিয়ে তো রাজনীতি না, কিন্তু একদম ক্যাটাগরিক্যালি হয়তো সংস্কার ছিল না। এইটি আমি বলছি। এটাতে বলা হচ্ছে কেন যে আমরা যেহেতু ফেসিবাদ, আমরা বলছি সংবিধানে প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা দেওয়া আছে। এই সংবিধানও কিন্তু ফেসিবাদ তৈরি করে। এই জন্যই আমি বলছি যে সংবিধান সংস্কার দরকার আছে। কিন্তু আমার বক্তব্য হলো কোনো সংস্কারের দাবি কোনো পর্যায়ে ছিল না, কিন্তু জন আকাঙ্ক্ষা সবাই চাইছি এটা পরিবর্তন দরকার। হ্যাঁ, এইটাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সরকারের সেই পরিবর্তন করার ম্যান্ডেট আছে কিনা, 1। 2 হচ্ছে, ধরেন এই সংস্কারটা করছেন, আলটিমেটলি সংসদ যতক্ষণ পর্যন্ত এটাকে পাশ না করবে ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না। তো রাজনৈতিক দলগুলোর সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার নিয়ে এত দূরত্ব কেন? কোনো আলাপ আলোচনা তো হ্যাঁ করছে 9 দলকে একবারে ডাকছে। ওই রিলিফ লাইনের ট্রাক থেকে ওই রকম আধা ঘন্টা পর পর ডাকছে, একজন লাইনে দাঁড়ায় থাকছে, আরেকজন। এটাকে সংলাপ করলে না। আমার পাবনার ভাষায় বলে, আমার কথা আমি কব, তো খালি হুনায় লব। অন্তর্বর্তীকালীন সরকারের কথা কেন রাজনৈতিক দল ডিটু মারবে? কেন মারবে? তারা তো সবার সরকার। তাহলে রাজনীতিবিদরাও তো এই আন্দোলনের ক্ষেত্র তৈরি করছে, তারা তো আছে। সুতরাং রাজনৈতিক দলের প্রথম থেকে আপনি প্রশ্ন করেন, দেখেন প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করছে। এটা আমার কাছে অনুভূত হয়েছে। যেহেতু রাজনীতিবিদরা ছাড়া এই সংস্কার যাই করা হোক না কেন সেটা আইনে রূপ নেবে না, সুতরাং রাজনৈতিক দলগুলোকে এর সাথে হার্ট টু হার্ট কথা বলে সম্পর্ক রেখেই, অর্থাৎ যারা আন্দোলনটা করেছে, গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সবাইকে মিলে সবাইকে কনফিডেন্সে নিয়ে এই সংস্কারগুলি করা উচিত ছিল। ধরেন সংস্কার যে কমিশনগুলি করছে, একটি সংস্কার কমিশনে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আছে? এমনকি এই সংস্কার কমিশনে কোনো রাজনীতি করছে এমন লোক আছে? নাই। আছে, ওগুলোর মেইন স্ট্রিম না, আছে ওরকম করে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা সবগুলো রাজনৈতিক দলকে মিলে তাদের প্রতিনিধি সমন্বয়ে যদি সংস্কার কমিশন করতেন, তাহলে কিন্তু এই রাজনৈতিক কমিশন যে রেজাল্ট ফলাফল দিত, তাহলে এখন সহজ হয়ে যেত। 2, এটা কিন্তু তাদের প্রতিশ্রুতির অংশ হতো রাজনৈতিক দলের। যেমন উদাহরণ দেই, হোসেন মোহাম্মদ এরশাদের সময় সংস্কার কমিশন প্রস্তাব ছিল, এটা পাশ হয় নাই। আপনি দেখেন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোটের রূপরেখা, তখন যারা আন্দোলন করেছে সবাই স্বাক্ষর করে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, হয়নি, বাস্তবায়ন হয়নি। শাহাবুদ্দিনের সময় 21টে 22টে সংস্কার প্রস্তাব ছিল, পাশ হয় নাই। 111-এর সময় 120-23টে ছিল। আপনি জানেন বড় দল আওয়ামী লীগ, বিএনপি কত তছরছ হয়ে গেছে, একটাও পাশ হয় নাই। সুতরাং এটা মাথায় রেখে করা উচিত ছিল। ধরেন ফরমালি বিএনপি তাদের সাথে যত দল, বাম ডান যত দল ছিল, তাদের নিয়ে একটা সংস্কার প্রস্তাব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়েছিল। যদি সহজ করতে চাইতো ওইটাকে বেসলাইন সুপারিশ একটা জমা দিয়েছে, তারা দিয়েছে, তাহলে ওইটার ভিতরে বিএনপির থেকে বলা হয়েছে এটার সাথে অ্যাড বা যোগ বিয়োগ করা যেতে পারে। ওটাকে বেসলাইন ধরে যদি রাউন্ড টেবিল করে সব দল নিয়ে আলোচনা করতো, তাহলে সংস্কারটা ইজি হয়ে যেত। এখন আমার অনেকগুলো নেওয়া হয়েছে,
আপনার ধরেন অনেকগুলো অটো সিস্টেমে আইছে, তাদের সাথে কথা বলে তো হয় নাই, অটো সিস্টেমে জমা দিছে, অটো সিস্টেমে অন্যরাও তো জমা দিছে, ওই ইরান ভাইও জমা দিছে, তারও হয়তো একটা ঢুকছে, ওইভাবে ঢোকা, বায়বীয়ভাবে ঢোকা, আর আলোচনা করে রতন ভাই ঢোকা তো এক না। তো আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলকে বাদ দিয়ে সংস্কার করে কোনো লাভ হবে না, এক। 2 নম্বর হচ্ছে যে এই সরকার 6 মাস পার দিচ্ছে। আপনি দেখেন গত পরশুদিন একটা বড় পত্রিকায় নিউজ ছাপা হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং গভর্নর, তাদের মন্তব্য ছাপা হয়েছে, তাদের বক্তব্য ছাপা হয়েছে, দিয়ে ঘর করে অর্থনীতির 22টা সেক্টর দেখানো হয়েছে, সেখানে একটি সেক্টরের অবস্থা ভালো নাই, একটিও নাই। বলেন আইনশৃঙ্খলা ভালো আছে, প্রশাসন ভালো আছে, কি ভালো আছে বলেন? এই দেশটা কিসের উপরে চলতেছে? প্রাকৃতিক নিয়মে চলতেছে, এরা খালি চেয়ার গরম করতেছে বয়ে বয়ে। এই সরকার চালাতে পারছে না, তো সরকারের দায়িত্ব নিচে সরকারটা পরিচালনা করতে হবে। তো এই সরকার যদি ধরেন, তারা যে বলতেছে, আপনি বললেন তারা তো ইলেকশন দিতে চায়, হ্যাঁ বলছে, আজকে 2 উপদেষ্টা বলতে শুনলাম যে ফেব্রুয়ারির মাঝের মধ্যে সংস্কার প্রস্তাব অনেকগুলো জমা হবে, তারপরে রোডম্যাপ দেওয়া যাবে। আমি তো ফেব্রুয়ারি, এই 1 বছর এই দেশ কিভাবে চলবে আমি তো দেখতেছি না। এই ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারির ভিতরে তারপর রোডম্যাপ, এটাও বলছে। তো আগে তো কইছে সেই ডিসেম্বর, তারপরে একটা চাপে একটু দিছে, তাই তো আমার কাছে মনে হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার কোনো কিছু ঠিক মতো চালাতে পারতেছে না। আমি বলবো যে এই সরকার যদি হাতে যদি এই রাষ্ট্র আর 1 বছর থাকে, এই রাষ্ট্র কিন্তু ব্যর্থ রাষ্ট্র হতে পারে। কেন চালাতে পারছে না? কেন, কি চলতেছে বলেন, একটা উদাহরণ দেন। না, চালাতে পারছে না কেন? তাদের পার্টি, তাদের লোক নাই, তারা যে কয়েকজন উপদেষ্টা আছে ওই কয়েকজনই সরকার, আর ছাত্ররাও বেসুরা কয়, কখনো তাদের পক্ষে আছে, আবার ছাত্ররা দাবি করলে মাইনেও যায়। হ্যাঁ, এবং ছাত্ররা তো আমরা সেই 52 সাল থেকে না দেখলেও 68 সাল থেকে তো রাজনীতির সাথে, আন্দোলনের সাথে জড়িত। কোনো ছাত্র আন্দোলনে, সবগুলো আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কোনো ছাত্র আন্দোলনে দাবি করে নাই যে আমরাই গণ অভ্যুত্থান করেছি। এক, আমরা স্বাধীনতা যুদ্ধের সংবিধান কবর দেব, আমরা স্বাধীনতা দিবস মানি না, আমরা বিজয় দিবস মানি না, আমরা জিয়াবাদ ফেলায় দেব, আমরা মুজিববাদ ফেলায় দেব, এইসবগুলো, এই ধরনের আচরণ কেউ করে নাই। আপনি দেখেন সবচেয়ে ওয়েল ট্রেইনড, আমি আগেও বলেছি, ওয়েল ট্রেইন যুব সমাজ নিয়ে জাসদ হয়েছিল 9 মাসে। এদের অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিল, শুধু হটকারিতার জন্যে এই রাজনৈতিক দলটা নষ্ট হয়ে গেল। আপনি দেখেন, আর এই ছাত্ররা, আর যতগুলো আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে কোনো ছাত্রদের নিয়ে কোনো দুর্নীতির প্রশ্ন ওঠে নাই। এবারে কিন্তু দুর্নীতির প্রশ্ন উঠেছে। সুতরাং আপনি এটাকে করবেন না যে এই ছাত্র ক্লাস স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র এই আন্দোলনের ভিতরে, পড়াশোনার নামে খবর নাই, খালি দেশ সরকার চালাইতেছে, আর এই উপদেশরা তাদের তা মারতেছে। তার জেনারেশন গ্যাপ যে এই যে 5-6 বছর হয়ে যাচ্ছে, এটা কি দিয়ে পূরণ করবেন এই অটোমেশনের আধুনিক যুগে, যেখানে আপনার রোবট মানুষের বিকল্প হয়ে যাচ্ছে। এই যে 1.5 কোটি লোক বিদেশে থাকে, করতে সব তো ফেরত দিবে আগামী 10 বছরের ভেতরে। সব কোনো এই শিক্ষায় কোনো লোক বিদেশেও দিতে পারবে না, এই দেশেও কাজে লাগবে না। তো এটা নাই, সব রাষ্ট্র চালানো নিয়ে ব্যস্ত, এবং সবাই V8 গাড়িতে চলে। হ্যাঁ, আরে ভাই টিউশনি করে চলতো, এখন V8 গাড়ি চলে। কোনো ছাত্র করছে এই আন্দোলন 52 সাল থেকে উদাহরণ দেখাতে পারবেন? হ্যাঁ, একটা ছাত্র উপদেষ্টা 8 দিনে 16 বার হেলিকপ্টার ব্যবহার করছে, এক উপজেলাতে আর এক উপজেলা। এবং শুধু তাই নয়, হেলিপ্যাড নাই, হেলিপ্যাড তৈরি করে হেলিকপ্টার নামাইছে। হ্যাঁ, 20,000 টাকা কম্বল দিতে 36 লাখ টাকা খরচ করছে। এগুলোর একবার অডিট হবে না? গরিবের পয়সা না, মিনিস্ট্রির থেকে পয়সা দিছে, এবং স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে। বলে দিলাম তো, এগুলোর হিসাব হবে না। এই যে ইরান ভাইরা, রতন ভাইরা যখন ক্ষমতায় যাবে, অডিট করবে না? গরিবের টাকা না, তখন জবাব দেবে কোথায়? সুতরাং আমি বলছি যে এই ছাত্র যারা অতীতকে বাটন টিপে সব মুছে ফেলতে চায়, এই ছাত্র আর 52 সাল থেকে আজ পর্যন্ত যে এর আগ পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে, যারা নেতৃত্ব দিছে, তারা কিন্তু এক কথা না। এই যে রতন ভাইয়ের আন্দোলনে ছিল, ইরান ভাই ছিল, বলেন দেখেন তাদের কোনো স্পট এখন পর্যন্ত ফেলাইতে পারবেন?
এখন পর্যন্ত ফেলাইতে পারবেন। আর এরা তো V8 গাড়ি, তো V8 গাড়ি কত কোটি টাকার দাম একটা, কই পায় বলে? হ্যাঁ, উপহার পায়, উপহার পায়। হ্যাঁ, টিউশনি করে চলতেন, এখন উপহার পান V8 গাড়ি না? এই জায়গায় তো প্রশ্ন। আমার বক্তব্য হচ্ছে, এই যে দেখেন ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছে, যদি এই সরকার নিরপেক্ষভাবে নিরপেক্ষ না থাকে, যদি কিন্তু আছে, সাথে সাথে বৈষম্য বিরোধী কি একটা ছাত্র উপদেষ্টা কি হারে তার প্রতিবাদ করলো না? আগেই যদি বলার দরকার কি, সময় পর্যন্ত অপেক্ষা করতে দিতে হতো। সময় কোথায়? সময় তো আমি তো একদিনও সময় দিতে চাই না, এটা তো পুরো ব্যর্থতা। এই দেশটার তো শেষ করে দিয়েছে। রাজনৈতিক দলগুলো, মুক্তিযুদ্ধ করে আপনারা রাজনৈতিক দলগুলো এই সরকারকে সাহায্য করবে, তো সাহায্য করবে, প্রতিদিনই সরকারকে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, প্রতিদিনই এক একটা দাবি, চ্যালেঞ্জ তো হবেই। দাবি দেওয়া আসছে। বাঘ আছে, সুন্দরবনে বাঘ আছে, কিন্তু দাঁত নাই, ওকে কেউ ভয় পাবে? সে চালাইতেই পারতেছে না কিছু, কি করবে? সবাই দাবি দেওয়া, পুঞ্জীভূত দাবি দেওয়া, 16 বছরের স্বপ্ন। 16 বছরের এতদিন দাবি ছিল কোথায়? 200 দাবি আছে। আপনি যদি এটা বলতে পারেন, তাদের সাথে বৈঠক করতেন, একটা আলাদা কমিশন করতেন, অথবা উপদেষ্টা দায়িত্ব নাই, আবার তাদের কাছেই দাবি নিয়ে। না না না, দাবি নাই, এটা বুঝান যে ভাই আমরা তো অন্তর্বর্তীকালীন সময় নির্বাচন দিচ্ছি, তারা এসে সমাধান করবে, আমাদের কাছে টাকা নেই। কথা কক না, ওনারা তো শাকের করাতে আছে, একদিকে আপনারা বলছেন ম্যান্ডেট নাই, শাকের করাতে যদি কেটে যায়, না পারে তো ছাড়িয়ে দিক না। হ্যাঁ, দায়িত্ব রাখতে কইছে কে? পারে না চালাইতে কে? বসে থাকতে বলছে কে? বসে থাকার তো দরকার নাই। আপনি না পারলে গেট লস্ট, আর পারলে থাকেন। তারা যদি এই দেশ চালাইতে পারতো ঠিক মতো, শোনেন, তাহলে সব রাজনৈতিক দল অফুরন্ত সময় দিত, অফুরন্ত। আমরাও বলতে পারতাম এই সংসার কইরা তারপরে নির্বাচন চান। জনগণ তো তা চাচ্ছে না, জনগণ তো ফেড আপ। বাজারে গেলে কান্না, আর রাস্তায় বাড়ালে কান্না। কান্নাটা ছিল না কখন? হ্যাঁ, আগেও তো ছিল, কান্নাটা ছিল। এখন তো পরিবর্তন হয়েছে, 2000 ছাত্র জনতার জীবন দিয়েছে। এখন তো কানতে চাই নাই, কান্না কমানোর জন্য জীবন দিছি। কান্নারও বাড়ছে কে? লুটতরাজ হচ্ছে কেন? একজন করুক, 5 জন করুক, লুটতরাজ হচ্ছে কেন? আমি তো 2 জন ভাই, ইরান ভাই আছে আর রতন ভাইয়ের সাক্ষ্য মারলাম, এরাও তো আন্দোলন করছে। কি কোন বলেন না একটা উদাহরণ? এরা V8 গাড়ি কি, এরা রিক্সা ভাড়া দিতে পারে না, হ্যাঁ, ফকিন্নি রাজনীতিবিদ, আর V8 গাড়ি চালায়। এরা বলে রাষ্ট্র চালাইব। 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনার খবর নেই, ইউনিভার্সিটিতে লেখাপড়ার নাই, সব এই জেনারেশন গ্যাপ। এখন খালি কি করতেছে, টাকা, কিছু লোক টাকা কামাইতেছে আর বিয়ে করতেছে। আমি আসবো, এগুলো দেশ চালাবে, আর এদের উপর দেশ ছেড়ে দেবো। সুতরাং আমি বলবো যে বিএনপির যে সালাউদ্দিন সাহেব যেটা বলছে, অবশ্যই তারা ফাটাবাসের সিপাহি বলছে। এই যে ইরান ভাই, রতন ভাই, ফাটাবাস আমার গ্রাম দেশে বলে, মানে করতে পারতেছে না। কারণ এই সরকার যদি ফেলায় দেয়, তাহলে তৃতীয় পক্ষাসী ঢুকে পড়ে, ফেলায় দিতে পারতেছে না। নাহলে সব মিলে একটু ফু দিলেই তো উড়ে যায়, ফেলাতে পারতেছে না, আবার রাখতেও পারতেছে না। এমনকার মাঠে নামবে কি? সবগুলো দল একসাথে নামলে কোনো 5 মিনিট থাকতে পারবে এই সরকার? 5 দিনও থাকতে পারবে না। না, সরকারকে তারা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, সেটি না, সংশোধন হবে না, কারণ এরা পোঁত পাকা সরকার, এরা পাক না। এরা বোঝে যে আমরা এদের সে অনেক বেশি বুঝি। আমার কথা হলো যে ধরেন এই যে পুলিশ, একটা উদাহরণ দেই, পুলিশ আপনি বলেন তো দেখি, 60% থানা লুট হয়েছে, আগুন দিয়ে পোড়ায় দিছে, অনেক পুলিশ হত্যা হয়েছে, হ্যাঁ বুঝেন কথা, অনেক ছাত্র জনতা তো হত্যা করছে তারা। এর ভিতরে আপনি পুলিশকে টমার থেকে বের করতে পারেননি কেন? আপনি পুলিশ যারা হত্যা করছে তাদেরকে, আর যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরে ধরে জেলের ভিতরে হান্দিয়ে দিলেন না কে? আর বাকিগুলোতে সাধারণ ক্ষমা ঘোষণা করতেন। এরপরে স্কাউট আছে, আনসার আছে, পুলিশকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন ইয়েকে, আর্মির সিপাহি কিছুদিনের জন্য নিয়ে আসে গ্যাপ পূরণ করে আইন শৃঙ্খলা বাহিনীটা শক্ত করতেন। হ্যাঁ, বণিক বার্তায় রিপোর্ট ছাপা হয়েছিল, তখনই আমি এই রিপোর্টটা কিন্তু সাপ্লাইও দিছি যাতে তাদের কানে যায় যে 95% প্রশাসনের ক্যাডার হচ্ছে আপনার ফেসিবাদের দোসর। তার মানে আমার বক্তব্য হচ্ছে প্রশাসন ক্যাডার একটা, আর এর বাইরে আছে 25টা ক্যাডার। আপনি ডিসি যে পদায়ন করলেন, নানান কেলেঙ্কারি হইল না? এখন এই বেশিরভাগ প্রশাসনের ক্যাডার থেকে সব ডিসি বানায় রাখছেন, নির্বাচন করবেন, ওগুলো তো সব ফেসিবাদের দোসর। আপনি 25টা ক্যাডার থেকে কিছু নিতেন,
প্রশাসন ক্যাডার থেকেও কিছু নেন, দিয়ে 7 দিনের যদি ট্রেনিং দিতেন, 6 মাসে আর্মি অফিসার হয় না, সেনাবাহিনীর অফিসার হয় না, নৌবাহিনীর অফিসার 6 মাসেও হয়, 3 বছরও ট্রেনিং দেয়, 2 বছরও ট্রেনিং দেয়। তো আপনার শর্ট ট্রেনিং 7 দিনের ওরিয়েন্টেশন দিলে ডিসি বানাতে হয়, ডিসি হতে কি আইনস্টাইন হতে বানাইতে হয় নাকি? তা করলেন না কেন? বুঝতে হবে তো শুরুটা। এটা যদি পলিটিশিয়ান হতো, এই যে রতন ভাই থাকতো, ইরান ভাই থাকতো, এরা বুঝতো কোত্থেকে শুরু করতে হবে, এত কোত্থেকে শুরু করতে হবে, সূত্র ধরেই একটু শুনে আসি। ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে জনাব এম এ আজিজ যেটি বলছিলেন যে আগের সরকারের বা পতিত স্বৈরাচার সরকার যেটি বলি আমরা, তাদের রেখে যাওয়া যে প্রশাসন, সেই জায়গায় সেটিকে মোটামুটি বদল না করে ডিসিরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে, এবং এই যে নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন, আমরা যে তড়িঘড়ি নির্বাচন যে চাচ্ছি, সেই নির্বাচন যদি সেই পূর্ণাঙ্গ সাজানো বাগান বা সেই পরিস্থিতির মধ্যেই হয়, তাহলে কি আসলে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য যেই নির্বাচনের প্রত্যাশা করা হচ্ছে সেটি কি পাওয়া যাবে? সেজন্যই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার চাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ মজলিস ভাই, আপনি তড়িঘড়ি শব্দটাকে আমার মনে হয় এই জায়গায় প্রযোজ্য না। আমরা কখনো তড়িঘড়ি নির্বাচন চাই না। আমরা নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ আমরা চেয়েছি। এখন মনে করেন একটা নির্বাচন করতে গেলে প্রথমত দরকার হচ্ছে আপনার ভোটার তালিকা প্রণয়ন, তারপর আপনি রাজনৈতিক দল নিবন্ধন। একটা নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমপক্ষে 1.5 বছর সময় দরকার। আপনি এখন পর্যন্ত শুরুই করেন না। আপনি ভোটার তালিকা, এই যে আগামী 2 তারিখে যেই ভোটার তালিকাটা প্রকাশ করা হবে, এটা হচ্ছে এই বিদ্যমান ভোটার তালিকার ভিতর থেকে যারা মারা গিয়েছে তাদের বাদ দেওয়া হবে, এবং যাদের বয়স এই আগে যাদের তথ্য নেওয়া হয়েছিল বাট ভোটার ছিলেন না, যাদের বয়স 18 বছর হয়েছে, তাদেরকে তালিকায় যুক্ত করা হবে। আর বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা করা হচ্ছে, এটা আগামী 6 মাসেও শেষ হবে না। এটা আমি রেফারেন্স হচ্ছে এই নির্বাচন কমিশনের 2-3 নম্বরের ব্যক্তি থেকে আমার জানা। এখন তাহলে কি হবে? এই যে রোডম্যাপ, তার মানে এখানেই কিন্তু একটা শুভঙ্করের একটা ফাঁকি আছে। তার মানে তাহলে প্রধান উপদেষ্টা কিভাবে বললেন যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, এবং এই ডিসেম্বরে নির্বাচন করার জন্য যেই এলিমেন্ট গুলো দরকার, যেই যোগান দরকার, সেই যোগান অনুযায়ী কাজ হচ্ছে না। তো আমরা একদিকে বলতেছি ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা নির্বাচনের কথা বললে আপনারা যারা মিডিয়ায় আছেন তারা বলবেন তড়িঘড়ি, আবার যারা সমন্বয়কারী আছে তারা আমাদের নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। আসলে আমরা কি করব? একদিকে সরকার দেশ চালাতে পারছে না, একদিকে সরকারের অবস্থা লেজে গোবরে অবস্থা, প্রশাসন চলছে না, প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে সরাইতে পারছে না। আর একদিকে আপনি এই যে বিচারপতি, 30 জন বিচারপতির তালিকা করা হয়েছিল যারা প্রত্যেকে শামসুদ্দিন মানিকের খালাতো ভাই, এবং এই যে ইনায়েতুর রহিম, তিনি নিজে বলেছিলেন যে আমরা হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ। তো এদেরকে এখন পর্যন্ত কিন্তু আমরা সবাইকে সরাইতে পারি না। তারপরে বিচার বিভাগে এখনো শামসুদ্দিন মানিকেরা চেয়ারে আছে। এখনো আমাদের যে সচিবালয়ের সচিব তো একটা পোস্ট, এর নিচে যে একবারে মনে করেন উপসচিব থেকে শুরু করে সহকারী সচিব, তার ডেস্কে যারা আছে, সমস্ত নিয়োগগুলো আওয়ামী লীগের সময় হয়েছে, এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়া, তাদের লোকজন ছাড়া কিন্তু তারা কিন্তু একবারে সেই জিন একবারে মনে করেন এমন পরীক্ষা করতো যে জিনগত ভাবে কোনোভাবে আওয়ামী বিরোধী আছে কিনা এটা তারা পরীক্ষা করে তারপর তারা নিয়োগ দিত। আপনি জানেন যে নির্বাচনের সময় আমি 18 সালে ধানের শীষের প্রার্থী ছিলাম পিরোজপুর 2 আসনে। আমাদের এলাকাতে না, শুধু সারা বাংলাদেশে যারা পুলিং অফিসার, যেই সমস্ত আমাদের প্রাইমারি হাই স্কুলের টিচার যারা, তারা পুলিং অফিসার হয় সাধারণত। এর ভিতরে যারা নিখুঁত বিশুদ্ধ আওয়ামী লীগ পরিবারের সদস্য, শুধুমাত্র তাদেরকেই পুলিং অফিসার করা হয়েছিল। এখন পর্যন্ত এই কাজে হাত দেওয়া হয় না। তো তার মানে নির্বাচনের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, তার কোনো ব্যবস্থাই কিন্তু এখন পর্যন্ত এই সরকার নিতে পারে না। সরকার তার দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেখানেও কিন্তু তারা পারছে না। আপনি দেখেছেন যে অর্থনীতির কথা আমাদের আজিজ ভাই বলেছে, একটা রাষ্ট্রের অর্থনীতির মাপকাঠি হচ্ছে তার শেয়ার বাজার। তার মানে ওই কোম্পানিগুলো, দেশের অর্থনীতি যদি ভালো হয়, তারা লাভবান হয়, লাভ করার পরে তারা এখান থেকে ডিভিডেন্ড দেয়, এই কারণে শেয়ার বাজারে হয়। আজকে শেয়ার বাজারে এখন একবারের পরে এই পর 5-7 দিন একবারে পড়তেই আছে। এই যে সাধারণ বিনিয়োগকারীরা, তা তো আরো বহু আগে আওয়ামী লীগের সময় পথে বসে গিয়েছে।
এখন নতুন করে যারা ঢুকছে তারাও তো শেষ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সুবাতাসটা কোথায় গিয়ে লাগলো? সুবাতাস লাগছে কিছু মানুষের গাড়ি হয়েছে, কিছু মানুষ বাড়ি হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে বর্তমানে এক উপদেষ্টার বাবা তিনি নাকি অফিস খুলেছেন তদবির করার জন্য। তো এরকম আমি আসলে আমার কাছে আজিজদের কাছে অসংখ্য তথ্য আছে, আমরা এই সমস্ত তথ্য দিতে চাই না, এতে আমাদেরকে মানুষ আবার ভিন্ন কিছু মনে করে। আপনি এই যে পরিবর্তনের জন্য কোটা সংস্কার থেকে আমরা একটা পর্যায়ে আমাদের উপর নিপীড়নের কারণে, গণহত্যার কারণে আমরা এক দফায় গিয়েছি, কিন্তু কখনো কি বলেছিল তারা যে আমরা রাজনৈতিক দল করব, আমরা আলাদা একটা রাজনৈতিক শক্তি হব, আমরা আলাদাভাবে ক্ষমতায় যাব? বলা হয়নি তো। আপনি রাজনৈতিক দলকে সাধুবাদ জানায় সবাই, আপনারাও সাধুবাদ জানাচ্ছেন, রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে। আমরাও সাধুবাদ জানাই, কিন্তু কোন কিংস পার্টিকে লেবার পার্টি স্বাগত জানাবে না। যদি কিংস পার্টি হয় এটা আমরা চরম বলবো যে একটা রাজ ক্ষমতায় থাকার পরে ক্ষমতা আসতে সরকারি গাড়ি, সরকারি রাজস্ব, সরকারি সুবিধা, আপনি সমস্ত কিছু নিয়ে আপনি একদিকে দল করবেন, আর আমরা একদিকে এই আমার যে বাসদের ভাই আমরা আমাদের রাজনৈতিক করতে আমাদেরই খুব হাসপাস, আমাদের দল চালাতে খুব কষ্ট, প্রোগ্রাম করতে কষ্ট। আর একদিকে দেখা গেছে 2 মাস 3 মাসের রাজনীতিতে আসতে পারলো না, তারা এক একজনে বাড়িতে 3 তলা বিল্ডিং এর কাজ ধরেছে, 5 তলা বিল্ডিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এগুলো কিসের লক্ষ্য? আজকে তারা বলতেছে যে এই বহরের রাজনীতি, হুন্ডা গুন্ডার রাজনীতি হবে না। আবার দেখি এক একজন সমন্বয়কারী এক এক জায়গায় এলাকাতে গেলে 1100-1200 করে তরুণের ব্যবস্থা হয়ে যায়, এক একজনের গাড়ি হয়ে যায় যে সেই প্যারাডো একাধিক গাড়ি, এলাকার সাধারণ জনগণ তাদের শুভাকাঙ্ক্ষী তারা এগুলো করে দিচ্ছে। এখন শুভাকাঙ্ক্ষীরা সব সেখানে। আমার কাছে খবর আছে যে অসংখ্য আওয়ামী লীগের লোকজন অনেকের উপরে ভর করেছে, অনেক সমন্বয়কারীর উপর ভর করেছে। আপনি দেখেছেন যে এই যে আওয়ামী লীগ এই বিগত 17টি বছরে নির্বাচনের সমস্ত জায়গাকে বন্ধ করেছে। আপনি ইউনিয়ন পরিষদ, উপজেলা, আপনি পৌরসভা, সমস্ত জায়গাগুলোতে তাদের লোক বসানো। আমরা দেখলাম যে পৌরসভার মেয়র কাউন্সিলরদের নিয়ে মিটিং করলো এই সমন্বয়করা, এবং তাদেরকে প্রতিশ্রুতি দিল যে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আপনাদেরকে পুনর্বহাল করব। তার মানে আপনি এই ফ্যাসিবাদের সমস্ত চেয়ারম্যান যারা সবাই হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের এক একজন থানা, জেলা, পৌরসভার সভাপতি, সেক্রেটারি, তাদেরকে আপনাদের সাথে নিবেন। আমরা দেখেছি যে এই যে নতুন যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, তাদের অফিসের ওখান থেকে ছাত্রলীগের সাবেক জেলা সেক্রেটারিকে গ্রেফতার করছে সাধারণ জনতা। তারপরে এই যে অবস্থা, আওয়ামী লীগকে আপনি এখন আওয়ামী লীগের বিটিম একটা শক্তি তৈরি করবেন রাষ্ট্রের ক্ষমতায়, আর আমরা বিগত 5 তারিখে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছি। একদিকে বলবো আওয়ামী বিরোধী কথা, আর একদিকে আওয়ামী লীগের লোকজনকে যেভাবে আমরা পুনর্বাসন শুরু করেছি, আমার কাছে এটা খুবই কারণ। আমি আরেকটা কথা বলে আমি শেষ করব। আপনি জানেন যে আমাদের 2024 সালের 18 জুলাই এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আমরা 2022 সালে বিএনপির নেতৃত্বাধীন আমরা যারা আন্দোলন সংগ্রামের বিএনপির সাথী, আমরা 27 দফা রূপরেখা আমরা প্রণয়ন করেছিলাম দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। পরবর্তীতে জামাত ইসলামী সহ এই যে আমাদের এই যত এই আমাদের 18 সালের পরে যে সমস্ত বন্ধুরা আমাদের এই যুগপৎ আন্দোলনে শরিক হয়েছে, তাদের সবাইকে নিয়ে বিএনপি তারা একটা রূপকল্প রাষ্ট্র মেরামতের 31 দফা প্রণয়ন করেছে। এটার ঘোষণা দিয়েছিল 13 জুলাই 2023। তার মানে 1 বছর আগে, এই কোটা সংস্কার আন্দোলনের 1 বছর আগে আমাদের 1 নম্বর দাবি ছিল যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিটি গঠন। আমরা করেছি আজকে থেকে সেই কত বছর, 2023 সালের জুলাই মাসে। আর আজকে আমাদের এই সংস্কার কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংস্কারের জন্য। তার যারা করছেন, যারা এখানে আছেন, তাদের নিয়ে প্রশ্ন আজিজ ভাই করছেন, আমার কাছেও প্রশ্ন আছে তাদের নিয়ে, তাদের মতামত নিয়ে। এখন এই যে কমিশন বা এই যে সংস্কার, আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, আমরা গণমাধ্যম সংস্কারের কথা বলেছি, আমরা প্রশাসনিক সংস্কার কমিশনের কথা বলেছি, আমরা অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা বলেছি। আমাদের এই মানুষের যে প্রধানতম যে দরকার, এটা হচ্ছে দ্রব্যমূল্য। আজকে প্রধান একটা কমিশন হওয়া উচিত ছিল, এটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন। আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়েছিল দ্রব্যমূল্যের জন্য। কোনো কাজে আসছে? কোনো কাজে আসে না।
এখনো কিন্তু তাদেরকে যে উড্ড করছে তাও আমরা জানি না। এখন হয়তো তারা এখনো কাজ করতেছে, কিন্তু বাজারও বাজারের মতো চলতেছে। একবারে লাফিয়ে 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 দ্রব্য মূল্য বাড়ছে। এই জন্য আমার মনে হয় যে আজকে রাজধানী ঢাকাতে আপনি রাত 11টা 12টার পরে রাস্তার পাশে বিভিন্ন ভবনের, খোলা ভবনের, বিভিন্ন ব্রিজের নিচে উপরে দেখবেন হাজার হাজার আদম সন্তান, তারা আজকে মানবতার জীবন যাপন করতেছে। এই মানুষগুলোর দায়িত্ব তো রাষ্ট্রকে নেওয়া দরকার, তাই না? এই মানুষগুলোর জন্য রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। ভবঘুরে মানুষ আজকে ছিন্নমূল সর্বহারা শ্রেণী, এই যে শ্রেণী বৈষম্যের কারণে, যেইভাবে অর্থনৈতিক যে শ্রেণী বৈষম্যের কারণে মানুষের আজকে ক্রয় ক্ষমতা কমে গেছে, আজকে ইনকাম কমে গেছে, আমাদেরকে শেষ করতে হবে। কোনো এই কারণে আমি মনে করি যে আজকে আমাদের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে যদি জনগণ যদি জনগণ বাসদকে ভোট দেয়, বাসদ ক্ষমতায় যাবে, বিএনপি কে দিলে বিএনপি যাবে, লেবার পার্টিকে দিলে লেবার পার্টি যাবে, যারাই যাবে তারা জনগণের জবাবদিহি একটা শক্তি হবে। এবং আমরা নির্বাচন চাই, বাট হাসিনার 18, 14, 24-এর মতো নির্বাচন আমরা চাই না। তার মানে আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগের মতো একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন চাই। ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। আপনার বক্তব্য শুনবো। যে কথা বলছিলাম আমি, যে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা কতটুকু ছিল সেটি আপনি বলছিলেন। সেই জায়গাতে যেমন গণভোটের ব্যাপারটি বাতিল করা হয়েছিল বা কেয়ারটেকার গভর্নমেন্ট, এরকম নানা বিষয় যেটি আসলে ফ্যাসিবাদকে উস্কে দেয় বা ফ্যাসিবাদী একটা শাসন কায়েমে সহায়তা করে, সেই সব জিনিসগুলো তো আসলে সংস্কারের প্রয়োজন বা দাবি রাখে। কি মনে করেন? ধন্যবাদ। একটা কথা খুব চলতি কথা, যে সংবিধান কি ফ্যাসিবাদকে আটকাতে পেরেছে? সংবিধান রেখেও তো ভোট ডাকাতি হয়েছে, সংবিধান রেখেও তো প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে। এই কথা বলে কি সংবিধানকে বাতিল করে দেওয়ার যুক্তি করা যায়? নাকি এই কথা বলে এটুকু মানে প্রতিষ্ঠিত হয় যে যারা ক্ষমতায় ছিলেন তারা জবাবদিহির ধার ধারেননি? যদি সংবিধানটাকে মেনেও, যদি একটা সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, তাহলে এই যে ছাগলকাণ্ডের মতিউর এত টাকার যে সম্পত্তি হলেন, এটা কি সংবিধান দিয়ে হয়েছে নাকি সংবিধানকে উপেক্ষা করে হয়েছে? উপেক্ষা করে। আইজি 682 বিঘা জমির মালিক ছিলেন, এখন শোনা গেল এটা নাকি 1000 বিঘার উপরে হবে। তো এই যে জমি কিনলেন, একজন পুলিশের আইজি তিনি পদে থেকে, আমাদের বলা আছে 60 বিঘার উপর সম্পত্তি রাখতে পারবে না, সেখানে 1000 বিঘা জমি, এটা কি সংবিধান তাকে পারমিশন দিয়েছে নাকি সংবিধানকে উপেক্ষা করে সে করেছে? এবং এটা করতে পারলো কেন? জবাবদিহিতা ছিল না। ফলে সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে জনগণ। জনগণ তার ক্ষমতা প্রয়োগ করে কিভাবে? একটা নির্বাচনের মধ্য দিয়ে। যেই মুহূর্তে নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললো, সুষ্ঠু নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না এবং গ্রহণযোগ্যতাটা হারিয়ে ফেললো, তখনই কিন্তু ফ্যাসিজমের একটা মানসিক এবং প্রশাসনিক শক্তি তৈরি হয়ে গেল। ফলে প্রশ্নটা সংবিধানের নয়, প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের, প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় থেকে জনমানুষের উপর নিপীড়ন চালানোর। আমাদের ফোকাস করা দরকার সেখানে। সেটা না করে যদি ফোকাসটা চেঞ্জ করে দেই, তাহলে মনে হবে আচ্ছা আজকে যে সংবিধানটা লেখা হবে, কালকে যদি কেউ সংবিধানটা ছুঁড়ে ফেলে তখন কী হবে? অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই, তাহলে এরকম আর একটা অভ্যুত্থান হয়ে যে সংবিধানটা লেখা হবে সেটাকেও যদি কেউ ছুঁড়ে ফেলে তাহলে কী হবে? সংবিধান ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত মানুষ মানে। যে মুহূর্তে মানে না, 75 সালে তো সংবিধান মেনে কি শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল? হয়নি তো। তা 75-এর শেখ মুজিবের হত্যার ক্ষেত্রেও সংবিধান কিছু ভূমিকা পালন করতে পারেনি, আর 2024-এর 5ই আগস্টও সংবিধান শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। ফলে প্রশ্নটা সংবিধানের নয়, প্রশ্নটা হচ্ছে একটা গণতান্ত্রিক চেতনার, প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের চর্চার। আমরা এখন সংবিধান সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে, এখন কি সমস্ত ক্ষমতা প্রধান উপদেষ্টার কাছে কেন্দ্রীভূত নয়? আছে তো। আবার আমরা যখন সমালোচনা করছি, সমালোচনা প্রধান উপদেষ্টা শুনবেন কিনা, উপদেষ্টা মণ্ডলী শুনবেন কিনা, কিন্তু যদি দুইজন মানে শ্রোতাও শোনে, তারা বলবে যে হ্যাঁ কাজটা ঠিক হয় নাই। তাহলে এই যে ঠিক হয় নাই অথবা ঠিক হয়েছে, জনগণের মধ্যে এই যে মত প্রকাশের বা মত প্রচারের একটা পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। এই পরিবেশটা আমরা সংসদের মধ্যে দেখি নাই, এই পরিবেশটা আমরা সমাজের মধ্যে দেখি নাই, যে কারণে তো এই ফ্যাসিবাদী মননটা তৈরি হয়েছিল। ফলে সংবিধানের ঘাড়ে বন্দুক রেখে 17টা তো সংশোধনী হয়েছে, ফলে আর একটা সংশোধনী হতে পারে। সেই সংশোধনী কী হবে?
তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা নিয়ে আসা হবে যাতে নির্বাচন দলীয় সরকারের অধীনে না হয়। আর নির্বাচন যদি দলীয় সরকারের অধীনে না হয়, এই বিধানটা যদি নিয়ে আসি, তাহলে বর্তমান এই সরকারের অধীনে নির্বাচন করবেন, আর যদি এই সরকারে যারা আছেন তাদের দলই আবার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে কি হবে? মানুষ মনে করবে সংস্কারের জন্য সময় নিচ্ছে না, এরা দলকে প্রস্তুত করার জন্য সময় নিচ্ছে। তখন পারসেপশন তাই তৈরি হয়ে যাবে। তখন তড়িঘড়ি নির্বাচন করা কিংবা নির্বাচনের জন্য পাগল হয়েছেন এই কথা বলার মধ্যে দিয়ে মানুষ বুঝবে, আচ্ছা ভিতরে ভিতরে পাগল কিন্তু আরেকজন, যারা একটু সময় নিয়ে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। ফলে এই জন্য মানুষের কিন্তু আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস আছে, আমরা যদি বলি যে দুর্নীতি মানুষের যেমন চরিত্র নষ্ট করে, দাম্ভিকতা এবং অহমিকা এটাও আবার মানুষের আস্থা নষ্ট করে। নির্বাচনের আগে যে সরকারটা ক্ষমতায় ছিল সেই সরকারটা জনগণের একটা আশ্রয় হওয়ার কথা ছিল, কারণ বহু বেদনায় বহু রক্ত অশ্রুর বিনিময়ে এই সরকারটা এসেছিল। এই সরকারটা সবার দাবি, সবাই দাবি নিয়ে সরকারের কাছে যাবে, সরকার আপনাদের দাবিটা শুনলাম, লিখলাম, আমরা যেহেতু স্থায়ী সরকার নই, আমরা একটা সুপারিশ করে যাব, পরবর্তী সরকার আপনাদের কথাগুলো বিবেচনা করবে। আপনারা তো কত 52টা বছর কষ্ট করেছেন, আর একটা বছর কষ্ট করুন। এই কথাটা যদি সরকারের কাছে শোনে তাহলে মানুষ মনে করবে সরকার আমাদের পাশে আছে। কিন্তু সরকারও যদি সেখানে জলকামান নিয়ে যায় তাহলে কি হবে? তাহলে মনে হবে চেহারা পরিবর্তন হয়েছে, চরিত্রটা পরিবর্তন হয়নি, ব্যক্তির বদল হয়েছে, ব্যবস্থাটা আগের মতোই আছে। এইটা কিন্তু মানুষের আস্থাটা নষ্ট করে দেবে। আমরা এই জন্য মনে করি যে মানে অভ্যুত্থান প্রতিদিন হয় না, কিন্তু অভ্যুত্থান হয় অনেক দিনের পুঞ্জীভূত বেদনা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার এসেছে সেই সরকার যদি ভুল পথে পরিচালিত হয় অথবা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায়, তাহলে মানুষের হতাশা এবং ক্ষোভ দুটোই কিন্তু পুঞ্জীভূত হবে। ফলে সেই দিকে যেন না যায়, এটা একটু দেখবো আমরা। আর আরেকটা বিষয় আমরা একটু চাইবো যে, ধরুন একটা কথা বলে শেষ করি, নতুন বছরে আমরা সবাই মেনে নিয়েছি অনেক কাজ বাকি ছিল বলে ছাত্রদের হাতে নতুন বছরে নতুন বই পৌঁছানো যায়নি। কিন্তু কেউ যখন দেখবে যে ক্লাস 7-এর এক সেট বই নীলক্ষেতে 3,500 টাকায় পাওয়া যাচ্ছে, তখন মানুষ কি বলবে? এখন এই ছোট ছোট দুর্নীতি দূর করার মতো, ছোট ছোট জায়গায় শক্তিশালী ভূমিকা পালন করার মতো ক্ষমতাও কি এই সরকারের নাই? ফলে সরকারকে আমি ক্ষমতা দেখাতে বলছি না, কিন্তু সরকারকে তো সহায়তা করতে বলবো। সরকার ক্ষমতা দেখানোরও চেষ্টা করবে না, সহায়তাও করছে না, ফলে দুর্নীতিবাজরা দুর্নীতি অব্যাহত রেখেছে। প্রশাসক আগের মতো ভূমিকা পালন করছে, পুলিশ বলছে যে আমি কাজ করতে ভয় পাচ্ছি, কিন্তু ঘুষ নিতে ভয় পাচ্ছে না। আবার আমরা যদি বলি ব্যবসায়ীরা, তারা কিন্তু দুর্নীতি করতেও ভয় পাচ্ছে না, জিনিসের দাম বাড়াতেও ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে শুধু জনগণ। আন্দোলন করলে সরকার যদি পড়ে যায়, ফলে জনগণেরই কি সব দায়? যে সরকার আমার কিছুই করছে না তাকেই একদম ঘাড়ের উপর রাখাটা কি সরকার জনগণের দায় হয়ে এসে দাঁড়াবে? যে কারণে বলে একটা নির্বাচন হলে কি জবাবদিহিতে হয়। 5 বছরের মধ্যে কোনো কাজ না করলে মানুষ আবার ভোট দিয়ে তাকে পরিবর্তন করে দেবে। এইরকম একটা জবাবদিহিতার পরিবেশ আমরা চাই। আজিজ ভাই 30 সেকেন্ড যদি যুক্ত করেন। আমার বক্তব্য হলো যে এখন দেশের যে অবস্থা, এই অবস্থা আমি আগেও রেফারেন্স দিয়েছি, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ, এটা সারা বিশ্বে এরকম আনইউজুয়ালি যদি সরকার পরিবর্তন হয় তারা প্রতিবেদন দেয়। বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে, তারা কিন্তু বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফেরত যেতে পারে, অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারে। আমার বক্তব্য হচ্ছে দেশ রাজনীতিবিদ চালাবে, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, এটার জন্য ব্যাহত না হয়। সেই কারণে আমি বলছি 6 মাস দেখেছি, আর পারছে না, দ্রুত রোডম্যাপ দিয়ে ইলেকশন করে এই সরকার। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।